হরে কৃষ্ণা, জয় রাধে। আজকে যে আপনাদের যে বর্ণনা করব তা হলো চতুর্মাস্য ব্রত। এই ব্রত আপনারা কবে থেকে শুরু করবেন, কবে শেষ করবেন এবং শাস্ত্রের কি ব্যাখ্যা আছে, অর্থাৎ এই চতুর্মাস্য ব্রত পালনের নিয়মাবলী, এই ব্রত কারা করবে এবং এই ব্রতের কি বেনিফিট, কেন করব, করলে কি লাভ আছে, তো তা থাকবে আজকের এই ভিডিওতে। তো বরাহ পুরাণে এর 3টে বিধান দেওয়া আছে, অর্থাৎ আপনারা একাদশী থেকে করতে পারেন, পূর্ণিমা থেকে করতে পারেন এবং সৌর শ্রাবণ থেকে করতে পারেন। তো সেই শ্লোক কি বলছে যে আষাঢ় শুক্লা দ্বাদশং পূর্ণমাস মথ বিবা চতুর্মাসং বতারম্ভ কুর্যাত কর্কট সংক্রমে অভাবেতু তোলকপে মন্ত্রেণ নিয়মং প্রতি কার্তিকে শুক্ল দ্বাদশং বিধিবৎ সমমপয়েত। মানে আষাঢ় শুক্ল দ্বাদশং মানে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি। তো দ্বাদশী তিথির আগে কি একাদশী। তো একাদশী ওই জন্য বলা হয় যাতে সবাই বুঝতে পারে, একাদশী হচ্ছে দেব শয়নী একাদশী, অর্থাৎ এই একাদশী থেকে ভগবান শ্রী বিষ্ণু নিদ্রায় যায়। ওই জন্য দেব শয়নী একাদশী থেকে কি না দেব উঠনি একাদশী পর্যন্ত এই ব্রত করা হয়। শুক্লা দ্বাদশং অর্থাৎ আপনার একাদশী পরের দিন দ্বাদশী তিথি থেকে এই চতুর্মাস্য ব্রত শুরু করবেন। এবার সেটা কবে পড়েছে একাদশী, এই 2026 সালে দেবশয়নী একাদশী পড়েছে 25শে জুলাই 2026 সালে শনিবার। তার পরের দিন আপনারা করবেন, অর্থাৎ 26শে জুলাই রবিবার দিন থেকে হচ্ছে প্রথম চতুর্মাস্য ব্রত শুরু হবে। কতদিন পর্যন্ত করবেন? নিয়ম হচ্ছে 4 মাস। চতুর্মাস মানে হচ্ছে 4 মাস। কবে শেষ হচ্ছে না, শেষ হবে দেব উঠনি একাদশী। এই দেব উঠনি একাদশী পড়েছে কবে? 20 নভেম্বর 2026 সালে। কিন্তু ভক্ত বৈষ্ণবরা কি হয়, দশমী যুক্ত একাদশী আমরা করি না, ওই জন্য পরের দিন করছি, অর্থাৎ 21শে নভেম্বর দিন আমরা এই একাদশী করব। আর আপনাদেরও যদি আপনারা চতুর্মাস্য ব্রত করেন তাহলে আপনাদের এই ব্রত একাদশী তিথি থেকে যদি করেন তাহলে 21শে নভেম্বর আপনাদের শেষ দিন হবে। এইবার পূর্ণিমার কথা বলছি। পূর্ণিমা থেকে যারা করবেন, বেশিরভাগ ভক্ত বৈষ্ণবগণরা পূর্ণিমা তিথি থেকে এই চতুর্মাস্য ব্রত শুরু করে। পূর্ণিমাতে বেশি লাভ পাওয়া যায় কিন্তু, ঠিক আছে, ওই জন্য। তো এই পূর্ণিমা কবে থেকে শুরু হচ্ছে? এই যেদিন থেকে আপনার চতুর্মাস্য হবে সেটা হচ্ছে আষাঢ় মাসে শুক্ল পক্ষের যে পূর্ণিমা, যাকে গুরু পূর্ণিমা বলা হয়, সেই গুরু পূর্ণিমা এই 2026 সালে 29শে জুলাই বুধবার দিন পড়েছে। তো এই দিন থেকে আপনাদের এই চতুর্মাস্য ব্রত শুরু হবে যদি পূর্ণিমা ধরে আপনারা করতে চান। আর শেষ হবে কবে না কার্তিক পূর্ণিমা বা যেটাকে রাস পূর্ণিমা বলা হয়, সেই দিন এই চতুর্মাস্য ব্রত সমাপন হবে। সেই দিনটা কবে? 24শে নভেম্বর 2026 সালে মঙ্গলবার দিন পড়েছে, আপনাদের এই দিন শেষ হবে। এবং আরেকটি কথাও এখানে বলেছি, সেটা হচ্ছে কর্কট সংক্রান্তি, অর্থাৎ সৌর শ্রাবণ থেকে সৌর কার্তিক পর্যন্ত, অর্থাৎ এই শ্রাবণ মাসের যে 1 তারিখ, যারা মাস ধরে করতে চায় তাদের জন্য, যে সৌর মাস এই শ্রাবণ মাসের 1 তারিখ থেকে শুরু করে একদম কার্তিক মাসের শেষ তারিখ পর্যন্ত। তো এই শ্রাবণ মাস তো অলরেডি মাসে হিসেবে, সৌর মাস হিসেবে যদি করেন তাহলে তো শুরু হয়ে গেছে। কিন্তু যারা ব্রত করছেন, সোমবারের ব্রত বা এই সমস্ত ব্রত যারা করবেন, তাদের কিন্তু এখনো শ্রাবণ মাস তাদের জন্য শুরু হয়নি। শ্রাবণ মাস শুরু হবে 30শে জুলাই 2026 সালে বৃহস্পতিবার দিন থেকে শুরু হবে এবং এই শ্রাবণ মাস শেষ হবে 28শে আগস্ট শুক্রবার দিন। ওই জন্য শ্রাবণ মাসের যে সমস্ত সোমবারের ব্রত, 16 সোমবারের ব্রত, পশুপতি ব্রত সব কিন্তু 30শে জুলাই পর থেকে, অর্থাৎ 3 আগস্ট প্রথম সোমবার হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার, 17ই শ্রাবণ হচ্ছে প্রথম সোমবার। তো ওই দিন থেকে সোমবারের সমস্ত ব্রত শুরু হয়, ঠিক আছে। আর যারা সৌর শ্রাবণ থেকে যদি করতে চান তাহলে আমি কি বললাম, শ্রাবণ মাস শুরু হবে কবে থেকে না 30শে জুলাই 2026 সাল বৃহস্পতিবার থেকে সৌর শ্রাবণ শুরু হচ্ছে এবং এই শ্রাবণ শেষ হবে কবে? 28শে আগস্ট শুক্রবার দিন। এবার দ্বিতীয় মাস, যে টোটাল তো 4টে মাসে ব্রত হবে, দ্বিতীয় মাসে যদি ব্রত করেন সেটা হচ্ছে শুরু হবে ভাদ্র মাসে। ভাদ্র মাস যে শ্রাবণের পরে ভাদ্র মাস যে শুরু হবে সেটা শুরু হবে 29শে আগস্ট 2026 সালে শনিবার থেকে শুরু হবে এবং সমাপ্ত হবে 26শে সেপ্টেম্বর 2026 সাল শনিবার। এই ডেটগুলো আপনারা
বলছি নিচে লেখা থাকবে, আপনারা খাতা কলমে ক্যালেন্ডারে পঞ্জিকাতে দাগ দিয়ে রাখবেন যে এই দিন থেকে এই দিন শুরু হচ্ছে। ব্রতের জন্য কিন্তু মাস আলাদাভাবে দেখা হয়, বুঝতে পারছেন? সেখানে যে কি বললাম, কর্কট সংক্রান্তি, সৌর শ্রাবণ, এই সমস্ত যে দিনগুলো তিথি হিসেবে আসে, তো এই জন্য এইরকম দিন হচ্ছে। আপনি যে শুরু করবেন যে এবার এখন শ্রাবণ ভাদ্র বললাম, এবার আশ্বিন মাস যে বলবো, মানে ভাবছেন যে আশ্বিন মাসে 1 তারিখ থেকে আশ্বিন মাসের লাস্ট তারিখ নয়, এখানে কিন্তু অন্য জিনিস। এখানে শুরু হবে, আশ্বিন মাস শুরু হবে 27 সেপ্টেম্বর। 27 সেপ্টেম্বর 2026 সালের রবিবার থেকে আশ্বিন মাস শুরু হবে এবং সমাপ্ত হবে 26 অক্টোবর 2026 সোমবার দিন। আর লাস্ট যে মাস সেটা হচ্ছে কার্তিক মাস। সেই কার্তিক মাস শুরু হবে 27 অক্টোবর মঙ্গলবার দিন থেকে এবং সমাপ্ত হবে 24 নভেম্বর 2026 সাল, দিনটি থাকবে মঙ্গলবার। আপনাদের তিনটে কথাই বললাম, একাদশী থেকে, একাদশী অর্থাৎ দেব শয়ন একাদশী কবে পড়েছে এবং দেবউঠনী একাদশী কবে শুরু হচ্ছে। একাদশী থেকে একাদশী পূর্ণ মাস অর্থাৎ পূর্ণিমা। পূর্ণিমা হচ্ছে গুরু পূর্ণিমা কবে পড়েছে বললাম দিন, এবং গুরু পূর্ণিমা থেকে শুরু হবে রাস পূর্ণিমা পর্যন্ত, সেই তারিখ আপনাদের জানিয়েছি। এইবার যারা মাস হিসেবে করতে চান যে সৌর শ্রাবণ হিসেবে, তাহলে শ্রাবণ মাস কবে থেকে পড়েছে আমি বলেছি না, 30 জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হবে। এবং শ্রাবণ কবে শেষ হবে, ভাদ্র কবে শুরু হবে, আশ্বিন কবে শুরু হবে কবে শেষ হবে, কার্তিক কবে শুরু হবে কবে শেষ হবে, আপনাদের 4 মাসের বর্ণনা দেওয়া হয়েছে। তো আপনারা সেই দিনগুলো খাতা কলমে লিখে নেবেন। এই গেল কবে থেকে আপনারা শুরু করবেন, নিয়মগুলো বললাম। এবার যে ব্রতের নিয়ম, এই 4 মাস কি খাবেন কি খাবেন না, কি খাওয়া উচিত, তা শ্লোক দিয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি। শ্রাবণে বর্জয়েত শাকং দোধি ভদ্রপদে তথা দুগ্ধং অশ্বযুজে মাসি কার্তিকে চ আমিষং ত্যাজেত। অর্থাৎ এখানে কি বলছে যে চাতুর্মাস্য নিয়ম ব্রত যারা করছেন এবং চাতুর্মাস্য ব্রত যদি নাও করে থাকেন তাদেরও কিন্তু এটা খুব দরকার। কেন বলুন তো? এই যে যেগুলো খাবার খেতে বারণ করছে, এগুলো যদি আপনারা খান না, আপনাদের শরীরে রোগ হবে। ঠিক আছে? বিজ্ঞান মতে অনেক শাস্ত্র দেওয়া ব্যাখ্যা দেওয়া আছে, যে বিজ্ঞান মতে, বিজ্ঞান তো সবসময় শাস্ত্রের সঙ্গে ওরা চলে, যে কেন বলছে, এটা কি আছে শাস্ত্রে যে এরকম খেতে বারণ করছে, এর কি কারণ। যেমন একটা উদাহরণ দিচ্ছি, শ্রাবণ মাসে কি বলছে, শ্রাবণে বর্জয়েত শাকং, অর্থাৎ শ্রাবণ মাসে শাক বর্জন করতে বলছে, শাক লতাপাতা খাওয়া যাবে না। তো শাক যদি না খাওয়া যায়, তখন বিজ্ঞান বলছে কেন খাওয়া যাবে না, তখন বিজ্ঞান বের করে দেখলো যে শ্রাবণ মাসে অত্যাধিক বর্ষার কারণে বিভিন্ন শাকে পোকামাকড়ের পরিমাণ বেড়ে যায় এবং সেই শাক যদি আমরা খাই আমাদের পেটে বিভিন্ন রোগ সৃষ্টি করে। ওই জন্য বিজ্ঞান বলছে যে এই কারণে নাকি শাক খেতে বারণ করছে। তো এবার সাধারণ মানুষ যারা যারা এই ব্রত করছে না, তারা যদি শ্রাবণ মাসে শাক খায় তাহলে তাদেরও পেটে রোগ হবে। ওই জন্য সবার জন্যই, যারা ব্রত করছে তারাও যদি এই নিয়ম মানে তো খুবই ভালো হয়, আর যারা ব্রত না করছে তারাও এই নিয়ম অবশ্যই মানা দরকার, তাদের মঙ্গল কামনার জন্য। আর আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সবার মঙ্গল কামনার জন্যই তো আপনাদের ভিডিও জানাই, তাই না? ভাদ্র মাসে দই খেতে নেই, এবং দই থেকে অনেকে যে দেখবেন দই, টক দই রান্না করার সময় বিভিন্ন আইটেম রান্না করে টক দই দিয়ে করে, ওই জন্য দই থেকে প্রস্তুত যদি যে কোনো খাদ্য, সে খাদ্য খাওয়া নিষেধ ভাদ্র মাসে। আর আশ্বিন মাসে দুধ খেতে নেই এবং দুধ থেকে তৈরি যে সমস্ত পদার্থ সেগুলো খাওয়া নিষেধ। আর কার্তিক মাসে মাসকলাই এবং সমস্ত আমিষ, আমিষ জাতীয় যত পদার্থ আছে, ব্যঞ্জন তৈরি করে, সমস্ত কিছু কার্তিক মাসে নিষেধ আছে। ঠিক আছে? এই চতুর্মাস্য যে ব্রত, এই পালনের নিয়ম বিধি কি আছে দেখুন। প্রথমে কঠোর নিয়ম বলছি। এই কঠোর নিয়ম আগেই বলে রাখি যে গৃহস্থ লোকের জন্য নয়, তারা যদি চায় করতে পারে, সে কঠোর নিয়ম বলেই, এবং যদি করতে পারে তো খুবই অতি উত্তম ফল পাওয়া যায়, এই জন্য বলছি। তো যারা মঠে ব্রহ্মচারী সন্ন্যাসী তাদের এই নিয়ম মানতেই হয়। তো সেই নিয়ম হচ্ছে কি না, সারাদিনে এই চতুর্মাসে 4 মাস সারাদিনে একবার মাত্র ভোজন করা যায়, তাও আবার হবিষান্ন, কি না সূর্যাস্তর পরে। আবার কেউ কেউ দুবারও গ্রহণ করতে পারে, মানে দুবার বলতে আরেকবার ফল মূল দুধ ইত্যাদি গ্রহণ করে, আর আরেকবার যে হবিষান্ন সেটা হচ্ছে সূর্যাস্তের পরে গ্রহণ করে। এবং বিছানায় নয়, মাটিতে তারা শোয়, বিছানা মাটিতে পেতে সেখানে তারা নিদ্রা যায়। এবং এই চতুর্মাস ব্রত চলাকালীন তারা কোনো ক্ষৌরকর্ম তারা করে না, অর্থাৎ নখ চুল দাড়ি ইত্যাদি কোনো কিছু কামায় না। এবং এই সময় তারা
আম, যে কোনো মানে নিজেকে পুরো ব্রহ্মচারীর মতো পুরো ঠিক মতো, এবং এই 4 মাস তাদের পুরো সম্পূর্ণ সংযত থাকতে হয়। তো এই জন্য এই যে 4 মাসের কথা বললাম, এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু যদি করতে চায় তো করতে পারে। সাধারণ মানুষ তাহলে কি করবে, এই চতুর্মাসে কি নিয়ম পালন করবে? তারা এটা যদি করতে চায় তো করতে পারে, কিন্তু তারা ডাল ভাত তরকারি যা খাবে ঠিক আছে খাক, কিন্তু একটা সংকল্প নিতে হয় চতুর্মাস ব্রতে। সেই সংকল্প কি? সেই সংকল্প হচ্ছে যে ভগবানকে জানাতে হয় যে আমি যদি এতদিন ধরে 16 মালা নাম জপ করি, তাহলে এইবার থেকে সেটা 32 মালা করে করব, অর্থাৎ নাম জপ বাড়াতে হবে। অথবা যেটা করেনি সেই জিনিস করতে হবে, যেমন প্রতিদিন আমি ভগবানকে দর্শন করার জন্য আমার নিকটবর্তী যে মন্দির আছে, সে জগন্নাথ মন্দির হোক, রাধাকৃষ্ণ মন্দির হোক, শিব মন্দির হোক, তো আমি সেখানে গিয়ে ভগবানকে দর্শন করব এবং তার পরিক্রমা করব। অথবা কোনো ভিখারি কিংবা কোনো মঠ মন্দিরে প্রতিদিন 1 টাকা 2 টাকা 5 টাকা যাই হোক আমি দান করে আসব, এই প্রতিদিন দান করব। তো এইবার আরো কি না, যারা নদ নদীতে স্নান করতে যেতে পারে না, তারা চেষ্টা করবে যে এই চতুর্মাস ব্রত পড়ার থেকে তারা নদ নদীতে এবার থেকে ডেলি এই 4 মাস স্নান করব, এইরকম যে কোনো একটা অন্তত সংকল্প নিতে হয়। তো সেটা সেটা হচ্ছে চতুর্মাস, সেটাকেই বলা হয় ব্রত, বুঝতে পারলেন? তো এই যে সংকল্প নেবেন, যে শুরু করবেন, কিভাবে করবেন, সেই সংকল্প মন্ত্র আমি এবার আপনাদেরকে বলছি, শুনুন। এই যে সংকল্প, এই সংকল্প কিভাবে করবেন? তো সেই সংকল্প করতে গেলে আপনি ওই দিন স্নান করলেন, তো স্নান করার পরে আপনি যখন আচমন করবেন, আচমন করলেন, অথবা স্নানের পরে হাতে তুলসী মণিকে যখন জল দিতে যাবেন তখনই হাতে জল আর পুষ্প নেবেন, নিয়ে সংকল্প করবেন। কি বলবেন? নিচে লেখা থাকবে, এই লেখাটা আপনারা লিখে নেবেন বাড়িতে, সেটা বলবেন, শুনুন। জপ হোমাদ্যনুষ্ঠানং নাম সংকীর্তন তথা শ্রীকৃত্য পার্থয়ে দেবং গৃহীত নিয়মে বুধ। এই যে মন্ত্র, এইটা স্কন্দ পুরাণে বর্ণিত রয়েছে। এর অর্থ কি বলছে? হে দেব, জপ হোমাদির অনুষ্ঠান এবং নাম সংকীর্তন স্বীকার করিয়া আপনার অগ্রে এই ব্রত গ্রহণ করিলাম। হে কেশব, আপনার অনুগ্রহে ইহা নির্বিঘ্নে সিদ্ধ প্রাপ্ত হোক। অর্থাৎ এই চতুর্মাস ব্রত করলেও আপনার সিদ্ধি প্রাপ্ত হবে। তো এই যে অনেকে বলছে যে এই যে চতুর্মাস ব্রত কেন পালন করে, এর কি বেনিফিট? দেখুন, এর যে বেনিফিট এই নয় যে আপনাকে মুক্তি দেবে বা স্বর্গ মোক্ষ লাভ হবে, এইসবের জন্য এই ব্রত করে না। এই ব্রত করা হয় দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করার জন্য। যেই ভক্তি অত্যন্ত দুর্লভ, সেই দুর্লভ ভক্তি লাভ করার জন্য, যাতে পাওয়া যায় ভগবানের কৃপা পাওয়া যায়, এই জন্য হয় চতুর্মাস ব্রত। যেসব মানুষেরা ভগবান বাসুদেবের প্রসন্নতার জন্য এই 4 মাস নিরামিষ খায় এবং সাত্ত্বিকভাবে জীবনযাত্রা চলে, নিয়মপূর্বক ব্রত উপাসনা করে, তার আধ্যাত্মিক যে সাধনা তাকে আরো অগ্রসর করতে পারে। সে অত্যন্ত ধনবান হয়, রূপবান হয়, যশস্বী হয়, এবং অন্তিমে ভগবানের কৃপা লাভ করলে সে অন্তিমে গোলক বৃন্দাবন যেতে পারে। এই জন্য চতুর্মাস ব্রত আমরা পালন করে থাকি। এই জন্য চতুর্মাস ব্রত চলাকালীন হোম, যজ্ঞ, গৃহপ্রবেশ, বিবাহ আদি এবং যে কোনো মাঙ্গলিক কার্য, সমস্ত মাঙ্গলিক কার্য এই সময় কি হয় না, বন্ধ থাকে। কেন বন্ধ থাকে না? এই সময় আমাদের আধ্যাত্মিক সাধনা তাকে মজবুত করার জন্য আমরা এই ব্রত অনুষ্ঠান করতে থাকি, বুঝতে পারলেন? এবং এই 4 মাসের মধ্যে অনেক ব্রত আছে, যেমন নাগ পঞ্চমী, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, কৃষ্ণ অষ্টমী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, শারদীয় নবরাত্রি, গণেশ চতুর্থী, করবা চৌথ, ধনতেরাস, লক্ষ্মী পুজো, সমস্ত কিছু এই চতুর্মাস ব্রতের মধ্যে পড়ছে। কেন পড়ছে এগুলো? কারণ এই 4 মাস প্রাকৃতিক কারণে মানব দেহে মনে রজ ও তমগুণের আধিক্য দেখা যায়, তাই কায় মনোবাক্যে সংযত থাকা বাঞ্ছনীয়। ভক্তগণ কৃষ্ণ ভক্তি বৃদ্ধির জন্য এই ব্রত করে, এবং এই সময় যেহেতু রজ আর তমগুণে আধিক্য দেখা যায়, এই জন্য এত ব্রত, এত উপবাস এই সময় বেশি বেশি পড়ে। আর এই সময় যদি আমরা এই ব্রত চতুর্মাস ব্রতের মধ্যে থাকি, তাহলে এগুলো আমাদের কোনো কিছু স্পর্শ করতে পারবে না, রজগুণ তমগুণ স্পর্শ করতে পারবে না, এবং আমাদের আধ্যাত্মিক সাধনা এই ব্রত উপবাসের ফলে কি হবে, আরো কঠোর হবে, আরো বেড়ে যাবে। তো এই জন্য আমরা চতুর্মাস ব্রত করি। তো আজকের এই ভিডিওটিতে ছিল চতুর্মাস ব্রত কেন করব, পালনের নিয়ম কি, সংকল্প মন্ত্র কি, কবে থেকে শুরু, কবে শেষ, সমস্ত দিনক্ষণ সমস্ত কিছু আপনাদের নিচে লেখাও ছিল।
তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং এই ধরনের ভিডিও যদি ভবিষ্যতে পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণা, জয় রাধে।